মঞ্চে মাননীয় শিশির রায়। শুভ সন্ধ্যা, আপনাদের সবাইকে আমি যথাযোগ্য সম্ভাষণ জানাই। আর আজকের যাকে ঘিরে এই অনুষ্ঠান এবং আমরা সবাই এসেছি, প্রবালদা, আপনাকে আমার অনেক 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 ভালোবাসা আর আদর জানাই। আর প্রবাল কুমার বসু মানুষটার সঙ্গে আমার একটা দূরত্বময় নৈকট্য আছে। দূরত্বময় নৈকট্য শব্দটা বলছি এ কারণে, কারণ ওকে আমি জানি অনেক দিন থেকে, কিন্তু চিনি না একটা জীবনে একটা মানুষকে কতটা চেনা যায়, কত কাছ থেকে বা কতটা সঙ্গ করলে চেনা যায়, সেটাও একটা তর্ক বা প্রতর্কের ব্যাপার। আহ, কয়েক বছর আগে কলকাতা বইমেলার মাঠে প্রবালদারই এক বন্ধু, যিনি আবার তখনই আমার সঙ্গে পরিচিত হয়েছেন, তিনি আমাকে হাত ধরে নিয়ে যান যাপন চিত্র স্টলে, এবং সেখানে আমার সঙ্গে প্রবালদার প্রথম পরিচয় হয়। শিরোনামটা আমি এরকম রেখেছি যে কোথা থেকে শুরু করব, একটি জীবনের সঙ্গ, অনুসঙ্গ ও নিঃসঙ্গতা। এবার এই কথাটার যে কি মানে, এইটুকু প্রথমটুকু আপনারা জানেন যে কোথা থেকে শুরু করব এই বইটা প্রবালদারই একটা কাব্যগ্রন্থের নাম, যেটা ওর কবি জীবনের মধ্যপর্বে লেখা। এবং আমি আসলে আজকে বলতে গিয়ে কোথা থেকে শুরু করব এই কথাটাই আমার কাছে খুব সুপ্রযুক্ত মনে হলো। তার কারণ এই যে সঙ্গ, অনুসঙ্গ আর নিঃসঙ্গতা, দেখুন এই তিনটে শব্দ, এর মধ্যে শুধু অনুপ্রাসেরই ব্যাপার আছে তা নয়, এর মধ্যে কতগুলো মানে ধ্বনিগত সাদৃশ্য আছে তাই নয়, এর মধ্যে কতগুলো ভাবগত মিল এবং অমিলও আছে। আমি ওর জীবনটাকে কেন্দ্র করে এই তিনটে শব্দকে কয়েকটা ভাবনা গাঁথার চেষ্টা করছি এই যেটুকু সময় বাকি আছে তার মধ্যে। প্রবালদাকে আমরা চিনি মূলত কবি হিসেবে, প্রধানত কবি হিসেবে। বাংলা সাহিত্যের ইতিহাসে কবিদেরকে দর্শক হিসেবে দাগিয়ে দেওয়া হয়। তো আমি সেই পর্ব বিভাজনের মধ্যে যাচ্ছি না, তারও নানান রকম ব্যাপার স্যাপার আছে, ওভারল্যাপিং আছে। এখনো যার কবি জীবনটা চলছে, যেটা মৃত নয়, যে জীবনটা মৃত নয়, সুতরাং সেখানে হঠাৎ করে একটা দশক ধরে দাগিয়ে দেওয়াটা আমার ঠিক যুক্তিযুক্ত বলে মনে হয় না। কিন্তু এর মধ্যেই আসলে আছে কিছু সঙ্গ, মানে কবিতার সঙ্গে ওর যাপন, আবার আমাদের মতো যারা আমরা আবার ওর সঙ্গ করছি, যার সূত্রটাও আবার কবিতা। মানে আমরা একজনের সঙ্গ করছি, আবার আমরা কবিতারও সঙ্গ করছি। আবার কোনো সঙ্গ কারো কাছে হয়ে যাচ্ছে অনুসঙ্গ। খুব যারা অন্তরঙ্গ বৃত্তের মধ্যে আছেন তারা ওর সঙ্গ পাচ্ছেন, আর তার একটু বাইরে যারা, ধরুন আমি যদি বা বলি, আমি ওর সঙ্গে ধরে নিচ্ছি আমার কিছু ওর অনুসঙ্গের মিল আছে। এবার আমি একেবারেই প্রোজের জগতের লোক, আমার জীবনটাও খুব প্রোজেইক, তার মধ্যে একটা পোয়েট্রি বা একটা পদ্যের জায়গার একটা মানুষকে আমি কিরকম ছানবিন করতে পারবো, সে করতেও আমি আজকে এখানে আসি। তাহলে তো মানে এতগুলো কাব্যগ্রন্থ যিনি লিখেছেন, এতদিন ধরে যার কবিতার সঙ্গে চলন, আর শুধু কবিতার সঙ্গে তো চলন নয়, আরো অনেক কিছুর সঙ্গে চলন, আমার সেই জায়গাগুলো খুব ইন্টারেস্টিং লেগেছে বা লাগে ওর জীবনের। যেমন আমি এই সবকিছুই এগুলো পেরিয়েও বলি যে এই যে জন্মদিন, একটা মানুষকে ঘিরে এত কিছু অমুক তমুক, কিন্তু সবকিছুর পরেও একটা মানুষ যখন বাড়ি ফেরে তখন তো সে একা। যখন সব শেষ হয়ে যায়, এই ফুল মালা, মিষ্টি, বই, সাধুবাদ, সম্ভাষণ, সমস্ত কিছু সেরে যখন আমরা এই অনুষ্ঠানটা সেরে যে যার জায়গায় চলে যাব, প্রবালদা আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কবিতা লিখুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদেরকে ছায়া দিন, ইত্যাদি ইত্যাদি বলে, তারপরেও সমস্ত কিছুর পরে একটা সত্য বাকি থাকবে জীবনের, এবং সেটা এই কবি জীবনেরও, সেটা হচ্ছে নিঃসঙ্গতাটা। এবার এই নিঃসঙ্গতাটা লোনলিনেস নাকি সলিটিউড, সেইটা এই ব্যক্তি মানুষটার এবং এই কবি মানুষটার একটা বিচারের জায়গা। কারণ সেই জায়গাটাতে তার সেই একক এবং একাকী পরিসরটুকুতে কিন্তু তিনি নিজেই বিলং করেন। সেই জায়গাটুকু কিন্তু আমরা কেউই, যারা আমরা তার সঙ্গ করেছি বা করি, বা যারা আমরা তার অনুসঙ্গে আছি, তারা কিন্তু সেই নিঃসঙ্গতাটা
নিঃসঙ্গতাটা কিন্তু এখানে বুঝতেই পারছেন যে আমি পেজরেটিভ সেন্সে, নেগেটিভ সেন্সে বলছি না, আমি বলছি আসলে নিয়ে যেতে চাইছি লোনলির থেকেও সলিটারির দিকটাতে, যে জায়গাটায় মানুষ নিজের সঙ্গে একা। প্রবলদা তার অনেক লেখালেখিতে, অনেক বলা বলিতে, অনেক সাক্ষাৎকারে এই কথাটা বলেছেন যে যে মানুষটা লেখে সে মানুষটা তো আমি নই। এবার এটা কতটা সচেতনভাবে করা যায়, কতটা অনায়াসে হয়ে ওঠে কবিতার সময়, কবিতা লেখার সময় বা শিল্প সৃষ্টির সময়, সেটা একমাত্র তিনিই বলতে পারেন। এটা আমরা যতই তার নানানভাবে তার কবিতা বা কাব্য জগতের বিশ্লেষণ করি না কেন বা করতে যাই না কেন, সে জায়গাটা আমরা কোনো কালেই, কোনো সময়েই, কোনো শর্তেই ছুঁতে পর্যন্ত পারবো না। সেটা বিশ্লেষণ করাটা তো দূরস্থান। কিন্তু আমরা শুধু ওর যে পথ পরিক্রমা, কবিতা বলুন, কাব্য নাট্যের সঙ্গে বলুন, তার ইদানিং কালের যে অনুনাটক তার সঙ্গে বলুন, এই যে এই একটা মানুষ সবসময় যে পাল্টাচ্ছেন, সবসময় বলেন যে কবি একটা লেখা লেখার পর, একটা বই লিখে ওঠার পরে, এমনকি একটা কবিতা লিখে ওঠার পরে তিনি মৃত হয়ে যান এবং তার সেই মৃত্যুটা হতে হবে, তা না হলে পরের জন্মটা হয়ে আবার একটা কবিতার জন্ম হতে পারে না। এটাকে আমরা তত্ত্ব ভাষায়, তাত্ত্বিকের ভাষায় রলা বার্তের প্রসঙ্গ টেনে আমরা এটাকে অনেক দীর্ঘায়িত করতে পারি, কিন্তু তার কোনো প্রয়োজন নেই। এটা খুব সহজ, সাধারণ একজন কবির খুব সহজ সত্য যে প্রতিটি নির্মাণের পরে বা প্রতিটি সৃষ্টির পরে, উনি নির্মাণ কথাটা সবসময় খুব ভালোবাসেন না, সৃষ্টির পরে কবি মৃত এবং তাকে আবার বারবার জন্মাতে হচ্ছে প্রতিটি কবিতা লেখার সময় বা এক একটি বইয়ের পরে। তিনি মৃত্যু ঘটছে তার এবং তার আবার জন্ম হচ্ছে। এই পুনর্জন্মের মধ্য দিয়েই কিন্তু তিনি আবার কবিতার ভাব, ভাষা, ডিকশন, রস সবকিছু পাল্টে নিতে চাইছেন এবং তার কাছে এই যাত্রাটার বা এই যে যাপন চিত্রটার এটাই হচ্ছে প্রাণ ভোমরা, যে সেটা একভাবে বহমান। আমরা তো বলি যে কবি বহমান, কবিতা বহমান, এগুলোর ইয়েতে, কিন্তু তার মধ্যে আসলে উনি যেটা অস্বীকার করেন সেটা হচ্ছে যে ওই বহমানতার মধ্যে না একটা এসকেপিজম আছে, একটা এসকেপ রুট আছে, যে তুমি আসলে বলতে চাইছো যে তার মানে কবিতা, কবিতার ভাব, ভাষা, আঙ্গিক, রূপ, রস, শব্দ, গন্ধ সব তাহলে একরকম ভাবে বইই চলবে, তা তো নয়। সেটা আটকেও যায়, তার পলি পড়ে, সেখান থেকে আবার নতুন কিছুর জন্ম হয়। সুতরাং এই মৃত্যু এবং জন্ম এটাতে তিনি বিশ্বাস করেন। এটা আমার তার মনে হয়েছে, তার যেটুকু কবিতা আমি পড়েছি, সেই কবিতা যাপনের সঙ্গে আমার চলতে চলতে আমার এটা মনে হয়েছে। কিন্তু এই কবিতা ছাড়াও আজকে তো বেশিরভাগ মুখ্যত কথা হবে হয়তো কবি জীবন, এই কবিতা জীবন ঘিরেই, কবিতা ঘিরেই, কিন্তু যেগুলো নিয়ে একটু কম কথা হয় বা হবে হয়তো এই বাকি অনুষ্ঠানও, সেটা আমি আপনাদেরকে আগে একটু বলে দিই। সেটা হচ্ছে যে ওর যেগুলো অন্যতর এবং বৃহত্তর যে চিন্তা ভাবনাগুলো, যেটা শুধু কবি বা কবিতা কেন্দ্রিক বলেই নয়, যেটা আসলে সৃষ্টি কেন্দ্রিক। সৃষ্টি জগতের মধ্যে তো কবিতা একটা জগৎ, কিন্তু আসলে সেই যে উনি কখন সেই 90-এর দশকে একবার 90-এর দশকে বোধহয় ক্রিয়েটিভ মিট করেছিলেন আপনি, যেটা সেখানে আপনি কবির সঙ্গে চিত্রশিল্পীকে মিলিয়েছিলেন, চিত্রশিল্পীকে সঙ্গীত শিল্পীর সঙ্গে মিলিয়েছিলেন। আসলে তো বাঙালির যে বুদ্ধির জগৎটা, বাঙালির যে মননের জগৎটা, এটা তো এরকমই ছিল সবসময়। কবির সঙ্গে বিজ্ঞানীর, বিজ্ঞানীর সঙ্গে নর্তকীর, নর্তকীর সঙ্গে লেখকের, লেখকের সঙ্গে আবার কোনো স্থপতির, স্থপতির সঙ্গে আবার কোনো ভাস্করের, ভাস্করের সঙ্গে আবার কোনো কবির, কবির সঙ্গে আবার কোনো চিত্রকরের। এইভাবে যে একটা পরস্পর মিথজীবিতা, মননের মিথজীবিতা, এইটাই তো বাঙালির আসলে ঐতিহ্য। এই যে সাংস্কৃতিক জাতিগত ঐতিহ্য, এই জায়গাটা নিয়ে কিন্তু ওর ব্যাপক চিন্তা ভাবনা তো আছেই, সেটা তো আমরা জানি, কিন্তু তার কিছু কিছু ফ্রুইশন আমরা সাম্প্রতিককালে দেখেছি। সাম্প্রতিককালে কেন, আসলে তার বীজটা ওই জন্মবীজের ওর কাব্যগ্রন্থের মতোই, সেই বীজটাও তো ছিল ওর, যেটা আজ আমরা কলকাতা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর আর্টস, লিটারেচার অ্যান্ড কালচার, যেটা ওদের যে বৃত্তটা, অন্তরঙ্গ বৃত্তটার স্বপ্নের একটা প্রজেক্ট, এই যে প্রকল্পটা এখন আপনারা
যান যে যদি বসন্ত রায় রোডের ফাউন্ডেশনটাতে, ওই যে লিফট দিয়ে উঠে চারতলাতে বাঁ দিকে ডান দিকে দুটি ঘর, তার মধ্যে ছোট ছোট ঘর, সেখানে কয়েকজন কাজ করছেন, একটা বড় হল ঘর, ওপাশে একটা লাইব্রেরি, এদিকে একটা হল ঘর, সেখানে অনুষ্ঠান নানান রকম কত কিছু। এই আজ সেখানে ডকুমেন্টারি ফিল্ম স্ক্রিনিং হচ্ছে, কাল সেখানে কবিতা নিয়ে কথা হচ্ছে, পরের দিন সেখানে সম্পূর্ণ ভিন্ন ভাবধারার অন্য একটা অনুষ্ঠান হচ্ছে। আসলে উনি চাইছেন এই যে পুরো এই নামটা দেখুন, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর লিটারেচার, আর্টস, লিটারেচার অ্যান্ড কালচার। আসলে তো এই সমস্ত কিছুটাকে তিনি এবং তারা বাঁধতে চাইছেন, একত্রে সংযোগ বা সমন্বয় করতে চাইছেন। আমার এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়, তার কারণ প্রবলদা যে পাঠকের চরিত্রে বিশ্বাস করেন, সাধারণ পাঠক বা সচেতন পাঠক, এই দু রকমের পাঠকের। সাধারণ পাঠক কবিতার মতো করে পড়ছে, কবিতার সঙ্গে কিছুক্ষণ ঘর সংসার করছে, কিন্তু হয়তো কবিতার মধ্যের যে সত্যটা সেই সত্যে উত্তীর্ণ হতে পারছে না। সচেতন পাঠক তা পারছে। এবার অনেক মানুষ হয়তো কবিতা পড়ছেই না, তাদের কবিতার জীবন যাপনের সঙ্গে কবিতার হয়তো স্থানটা খুব কম, কিন্তু সে হয়তো কোনোভাবে সে চিত্রকলার সঙ্গে আছে, কোনোভাবে সে হয়তো সিনেমার সঙ্গে আছে, কোনোভাবে সে হয়তো অন্যান্য যে সিস্টার আর্টস তার সঙ্গে আছে। সুতরাং সেই জায়গাগুলো, আচ্ছা তুমি কবিতা তোমার ভালো লাগে না, তুমি এসো, তোমাকে আমরা এই আর্টসের এই জায়গাটা দিয়ে তোমাকে আমরা বরণ করছি। এই যে জায়গাটা নিয়ে ওদের কাজ বা ওর কাজ, এটা একটা চমৎকার কাজ। এবং আসলে এই যে আজকের এই প্রযুক্তি ধন্য যুগে, এই স্মার্ট এজে, এই এআই এর যুগে, যেখানে শিল্প নির্মাণ সৃষ্টি এই সব কিছুই অত্যন্ত দ্রুত এবং একরকমের আপাত অনায়াস এবং একরকমের ধরতক্তা মারপেরেক হয়ে উঠছে দিন দিন, এই বাজারে আমাদের যে স্লো স্টেডি এবং আসল মননের চর্চার জায়গাটা যে ফিরিয়ে দেওয়া, যে আমাদের বোধটাকে ফিরিয়ে দেওয়া, সেই জায়গাটাতে উনি এবং ওরা কাজ করতে চাইছেন, কাজ করে যাচ্ছেন। এই জায়গাটা আমার খুব ইন্টারেস্টিং লাগে যে একটা মানুষ, আমরা তো অনেক কবিকে দেখেছি, মানে বিশ্বের কবিদের মধ্যে, আমি শুধু বা কলকাতা বা বাংলার কেন কবি বলবো, কবিরা আছেন যারা রাজনীতি জগতে আছেন, কবিরা আছেন যারা ব্যুরোক্রেসিতে আছেন, কবি আবার এদিকে ডিপ্লোম্যাট, এরকম তো কত রকম, কত কবির উদাহরণ এভাবে এভাবে আমরা দিতে পারবো। উনি নিজে তার পেশাগত যে জীবনে উনি একজন প্রকৌশলী, উনি একজন ব্যবস্থাপনা জগতের মানুষ একাধারে, এবং সেই জীবনটা এই জীবনের সঙ্গে কোথায় কোথায় মেলে আর কোথায় কোথায় মেলে না। উনি অনেক জায়গাতে বলেন যে এটার মধ্যে কোনো বিরোধিতা নেই, একটাই অভাব বোধ আছে, সেটা হচ্ছে সময়ের অভাব। কারণ ওই জীবিকার ওই কাজগুলো করতে গিয়ে হয়তো তিনি সময়টা অনেকটা কম পাচ্ছেন, যাতে হয়তো তার অনুবাদ কাজটা হচ্ছে না প্রায়, বা তার কিছু গদ্যের কাজ হয়েছে, নয় করে অনেকগুলোই হয়েছে, কিন্তু আরো হয়তো হতে পারতো। তিনি হয়তো কথা সাহিত্যের দিকেও সোনার ফসল ফলাতে পারতেন, কিন্তু কথা সাহিত্য তিনি বাঁচতে পারেননি, নির্বাচন করতে পারেননি। তার কারণ হয়তো ওই সময় অভাবটা, যেই সময় অভাবটা আসছে তার কবি জীবনের বাইরের যে আরেকটা জীবন, তার পেশাগত জীবন, জীবনটা থেকে তিনি এখন অবসৃত, এটা অবশ্য ঠিক, কিন্তু তবু সেই জীবনটাতে তিনি পেরিয়ে এসেছেন এত বছর। আমরা যে কবির জীবনের সঙ্গে এবং তার ব্যক্তি জীবনের সঙ্গে, ধরুন ইয়েটসের কথা যদি বলেন, ইয়েটসের শেষ দিকের যে লাস্ট পোয়েমসে তিনি বারবার লিখছেন যে আমার শরীর জীর্ণ হয়ে যাচ্ছে, আমার শরীর লুব্জ হয়ে যাচ্ছে, আমার সেন্সিবিলিটি এই দুটোর মধ্যে কোথাও একটা বৈপরীত্য আসছে, এবং সেটা আমার কবিতায় প্রভাব ফেলছে, এবং সেটা নিয়েই আবার তিনি কবিতা লিখছেন লাস্ট পোয়েমসের অনেক। এবার এইটা আমরা যদি এই মানুষটির ক্ষেত্রে বলতে পারি, তাহলে হয়তো আমরা এই আক্ষেপটা করতেই পারি যে আমরা ওর কাছ থেকে আরো অনুবাদ পেতে পারতাম। উনি এখন উনি কত বছর ধরেই উনি ধরুন বিশ্ব কবিতার যে সম্মেলনগুলোতে যাচ্ছেন, সেখানে গিয়ে যে সেই দেওয়া নেওয়া, আদান প্রদান, বিনিময়, এবং এক অর্থে বাংলা কবিতাকেই যেটা বিশ্বের মঞ্চে তিনি আনছেন, এবং বিশ্ব মঞ্চটাকে আবার বাংলায় আনছেন, যাপনচিত্র উৎসব ইত্যাদি ইত্যাদি অনুষঙ্গ আপনারা সবাই জানেন, এগুলো আপনাদেরকে আর নতুন করে স্পুন ফিট করিয়ে দিতে হবে না। কিন্তু কথাটা হচ্ছে যে এই জিনিসটাও তো সবাই করছেন না, এবং এই ব্যাপারটাই তো এই মুহূর্তের বাংলা
কবিতার ক্ষেত্রে বলুন, কি সাহিত্যের ক্ষেত্রে বলুন, কি সংস্কৃতির ক্ষেত্রে বলুন, এই বিনিময়টাই তো দরকার। যে শহর থেকে এককালে মানে একজন সামান্য বাঙালি, মানে অল্প কিছু যন্ত্রপাতি নিয়ে কাজ করা বিজ্ঞানী, তিনি কার সঙ্গে না তার বৈজ্ঞানিক তত্ত্ব বিনিময়ের সঙ্গে তার যোগাযোগ হয়েছে বিশ্বস্তরে। এখন এত কিছু হয়েছে আমাদের প্রযুক্তি এবং এত দ্রুততার যুগে, কিন্তু সেই যোগাযোগ, সেই আদান প্রদান, সেই বিনিময় এখন আমরা পাচ্ছি কোথায়? এখন কলকাতাকে বা বাংলাকে বা ভারতের কবিতাকে চিনছে কি করে? যেখান থেকে তিনি সাইনপোস্টটার জায়গাটা আনেন, যে আমি স্বাধীনতার পরে চলুন আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্স বেঙ্গলি পোয়েট্রি সেইটাকে, বা আমাদের এদিককার এপারের যে কবিতা, তার একটা রিপ্রেজেন্টেটিভ জিনিস করি। এই যে ভাবনাগুলো, এগুলো সব কবি ভাবেন না। সব কবির যে ভাববার অবকাশ আছে বা প্রয়োজন আছে তাও নয়, আমি সেটাও বলছি না, কিন্তু কাউকে কাউকে ভাবতে হবে। সেই কাউকে কাউকেটা যদি একটু বেশি হয় সংখ্যায়, তাহলে কিন্তু ওই বাংলা সাহিত্য সংস্কৃতি জগতেরই লাভ। তার কারণ উনি যেটা বারবার লিখেছেন, বলেওছেন জায়গাতে, যে উনি বারবার বিদেশে গিয়ে দেখেছেন যে কেউ একটা ভাষা ভাষা ধারণা আছে যে হ্যাঁ বাংলা ভাষা খুব মিষ্টি ভাষা, বাংলা কবিতাও খুব উন্নত শুনেছি, কিন্তু আমরা তো পড়িনি কখনো। তার কারণ সেই জায়গাটা তো আমাদের কাছে পৌঁছয়নি, অনুবাদে তো কখনো পৌঁছয়নি। এবার এটাই ওর নিউজিল্যান্ডে ঘুরে আসা, ওর ইরান ঘুরে আসা, ওর অস্ট্রেলিয়া ঘুরে আসা, ওর সদ্য আমেরিকা মেক্সিকো ঘুরে আসা, এই জায়গাগুলোতে এবার একদিক থেকে বললে, আমরা দূর থেকে বললে আমরা ভ্যালু জাজমেন্ট করতে পারি, ও আচ্ছা এ তো খুব তালেবড় মানুষ, অনেক বড় বড় নিশ্চয়ই কানেকশনস আছে, ও তো ঠিক আছে, আন্তর্জাতিক কবি সম্মেলন এগুলো যেরকম হয়, এইটা দিক দিয়ে সহজেই ভ্যালু জাজমেন্ট করে বেরিয়ে চলে যাওয়া যায়। কিন্তু সেটা আসলে আমাদেরই, উই হ্যাভ টু সোয়ালো আওয়ার ওন ওয়ার্ডস ইন দ্য লং রান, যে তাতে আমাদেরকে কিন্তু কোনো ফাইনালি, আমরা তাকে হয়তো দু চারটি গালাগাল দিলাম দিনের শেষে, যে তিনি কানেকশনস ধরে, তিনি অমুক করে, তিনি তমুক করে বিদেশ ঘুরে চলে এলেন, কিন্তু আসলে থুতুটা নিজের গায়ের উপরেই পড়বে যে আমরা কি করলাম আমাদের বাংলা কবিতা জগৎকে, বা আমরা আমাদের নির্মাণ আর সৃষ্টির জগৎকে, আমরা আমাদের সত্য আর তথ্যের জগৎকে কোথায় অনুবাদিত বা অনুদিত করতে পারলাম কি আদৌ? আমার এত সুন্দর ভাষা, আমার এত সুন্দর জাতিগত ঐতিহ্য সংস্কৃতি, সেটাকে আমি বোঝাতে পারলাম পৃথিবীর মানুষের কাছে? এই জায়গাটাতে আমার মনে হয় তার একটা বড় ভূমিকা এখনো চলছে, এবং এই জায়গাটা তো তিনি আসলে তার কবি জীবনের অনেকটা পেরিয়ে এসে তারপরে শুরু করেছেন। তিনি ছোটবেলা থেকে যে পরিমণ্ডলে বড় হয়েছেন, ওর বাবা শ্রদ্ধেয় দেবকুমার বসু সম্পর্কে আমরা সবাই জানি, যে তিনি শক্তি চট্টোপাধ্যায়, বিনয় মজুমদার, কত কবির, মানে আমাদের যারা স্টলওয়ার্ডস কবি, যেই কবিদের সূত্রে আমরা বাংলা ভাষার কবিতাকে আজ মানে বরেণ্য নমস্য প্রণম্য বলে জ্ঞান করি, তাদের প্রথম বইয়ের প্রকাশক, এবং ওর প্রথম দিককার উনি কত মানুষের সঙ্গ করেছেন। এই যে এই সঙ্গটা, তার আসলে সঙ্গ তো আসলে ঔদার্যের রাস্তাটা খুলে দেয়। যত আপনার এই সঙ্গটা হবে, তত আসলে আপনি আপনার ভেতরের অনুদারত্ব, সেটাকে আপনি মুছে ঘুচিয়ে আপনি আসলে বাইরের জগতে আসতে পারবেন। তো এই জায়গাটা তিনি পেয়েছেন, এবং তিনি শুধু পেয়েই, ওই সেই রামকৃষ্ণের কথামৃতের গল্পের মতো, যে আমি একটা লোক কুয়োর দিকে দেখছে, এরকে উকি দিয়ে দেখছে, তারপর হা 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 করে পড়ে যাচ্ছে, যেই দেখে হা হা করে পড়ে যায়, আরেকজন আসে, সে হা হা করে পড়ে যায়, মানে তার জ্ঞান হচ্ছে, জ্ঞানের স্ফুরণ হচ্ছে, কিন্তু পড়ে যাচ্ছে, সে ফিরে আসছে না। সুতরাং বলছে ফিরে আসার কতকগুলো মানুষ দরকার, যে উপনিষদের ঋষির মতো, যে এসে বলবে হ্যাঁ আমি জেনেছি সেই সত্যকে, এই সত্য এই রকম, সত্য আসলে এই রকম। তো সেই রকম কয়েকজন মানুষকে দরকার, যারা ওই বিজ্ঞানীর মতো, হ্যাঁ, মানে শুধু জ্ঞানী আমাদের অনেক আছে, আমাদের একটু আসলে প্রজ্ঞানী বা বিজ্ঞানী দরকার, যারা আসলে আমাদের কাছে ফিরে আসবেন ওই জ্ঞান লাভটার পরে, এবং বলবেন যে আসলে তোমার করা দরকার এই কাজগুলো, তোমার করা দরকার তোমার জাতিগত ঐতিহ্যকে এইভাবে এগিয়ে নেওয়ার কাজ, তোমার করা দরকার এই জিনিসটা, তোমাকে পৌঁছতে হবে এইখানে, তোমাকে পৌঁছতে হবে সেখানে, বা পর্বত মোহাম্মদ এবং মোহাম্মদ পর্বত, দুজনেই দুজনের কাছে আসা আসি যাওয়া যাওয়ি, এই জায়গাগুলো করতে হবে, যে জায়গাটা ইনি গত কত বছর ধরে উনি করছেন। আমার এই জায়গাগুলো আমি
যদি একটু নৈর্ব্যক্তিকভাবে যতটুকু দেখেছি, ওই যে বললাম দূরত্বময় নৈকট্য, এই পজিশনটা থেকে আমি যতটা ওকে দেখেছি বা জেনেছি, আমার বিচার বিবেচনা আমাকে এইটুকু বলেছে। আর নিঃসঙ্গতার জায়গাটা তো আমি আপনাকে আবারও বললাম যে আসলে ওটা আমার কাছে সলিটিউডের জায়গা। ধরুন ওর বাড়িতে আমি গেছি, হ্যাঁ, 2 বাড়িতেই আমি গেছি, তো সেই বাড়িটা কি আমার মনে হচ্ছে সেই 1930-এর দশকের একটা ওর যেটুকু ওর পারিবারিক ইতিহাস থেকে আমি জানি, উনি বলেছেন মাঝে মধ্যে ওর ঠাকুরদা তারপর সেই সময় 30-এর দশকে এসে ওই জমিটা ওখানে কেনা, এবং তারপরে সেই বাড়িতেই আস্তে আস্তে সেখানে শিশির কুমার ভাদুরী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন, তার উপরে শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, তারাপদ রায়, কে না। সুতরাং এই দেখতে দেখতে যিনি বড় হন, তার তো একটা এমনিতেই তার হৃদয়ের বদ্ধ দুয়ারগুলো প্রথমেই ছোটবেলা থেকেই খুলে যাবে দেখতে দেখতে। তার উপরে ছেড়ে দিন যে বাবার ওরকম, ওই বাবার সান্নিধ্য, ওই বাবার কাছে বুঝতে পারা সততা, আদর্শ ইত্যাদি ইত্যাদি, এবং তারপরে নিজের পড়াশোনার পাশাপাশি কবিতা চর্চা করে 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 আজ এই 65 বছরের জীবনটার এই জায়গাটাতে, এই মাইল ফলকটাতে আমরা ওকে পাচ্ছি। কিন্তু আমার মনে হয় যে আসলে ওর এখন এই পর্যায়ে উনি যে কাজগুলো করছেন, এখন তো উনি অভিভাবক প্রতিম হয়ে গেছেন, এবং উনি সেই দর্শনটা উনি দিতে পারেন। সেই দিগদর্শন যেমন কবিতার ক্ষেত্রে, তেমন এই কবিতারও বাইরের যে এক্সট্রা পোয়েটিক, এক্সট্রা লিটারেরি, সেই জায়গাগুলোতে উনি যে অলরেডি কাজগুলো করছেন, সেই কাজগুলোতে বরং যদি আমরা ওর সঙ্গে আরো যুক্ত হতে পারি, তাহলে আমাদের ব্যক্তিগত লাভ আছে, আমাদের ঐতিহ্যগত লাভ আছে, আমাদের সমষ্টিগত জাতিগত লাভ আছে। এইটুকুই বলি আপনাদের সামনে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় শিশির রায়কে।